আচ্ছা, তারপরে তোমার কোথায় থেকে ছিলাম? ইম্পর্টেন্স অফ ফার্স্ট ক্লাস ইফেক্ট, তাই না? তাহলে ফার্স্ট ক্লাস ইফেক্ট ইম্পর্টেন্স কিছুই না, এটা একটা ডিমেরিট। এটা আরও ডিমেরিট বোঝাচ্ছে, ঠিক আছে? আরও ডিমেরিট হচ্ছে, মানে এটা কি বায়োঅ্যাভেলেবিলিটি কমিয়ে দিচ্ছে, থেরাপিউটিক রেসপন্স কমিয়ে দিচ্ছে একটা ড্রাগের, বিভিন্ন লিভার ড্যামেজ করতেছে, এগুলো করে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বিভিন্ন ডিজিজ কী কী আছে যেগুলো অ্যাবজর্শনের উপর প্রভাব ফেলে, ঠিক আছে? যেমন সিলেট ডিজিজ, কর্ন ডিজিজ, এগুলো অ্যাবজর্শনটা বাড়ায় দেয়। আবার যেমন ক্রনিক লিভার ডিজিজ, কনজেস্টিভ কার্ডিয়াক ডিজিজ, এগুলো আবার কি অ্যাবজর্শন কমায় দেয়, ঠিক আছে? জাস্ট এগুলো একটু দেখে নিবা। তারপরে ইন্টারেকশনস উইথ আদার ড্রাগস, এবং আমরা যদি দুইটা ড্রাগ একসঙ্গে নিই তাহলে বিভিন্ন ড্রাগ এক একটা কাজকে কিন্তু হ্যাম্পার করে, ঠিক আছে? যেমন দেখো, আমরা যদি টেট্রাসাইক্লিন ওষুধটা খাই এবং যদি মিল্ক খাই তাহলে কিন্তু টেট্রাসাইক্লিনের কাজটা কিন্তু কমে যাবে, টেট্রাসাইক্লিন অ্যাবজর্পশন কিন্তু কমে যাবে, ঠিক আছে? তারপর টেট্রাসাইক্লিন যদি অ্যান্টাসিডের সঙ্গে আমরা যদি দেওয়া হয় তাহলে কি অ্যান্টাসিডের হচ্ছে ভালো কাজ করবে না, অ্যান্টাসিডে চিলেট ফর্মেশন করবে, এবং অ্যান্টাসিড কেন ওই টেট্রাসাইক্লিন তৈরি করবে হচ্ছে চিলেট, এর ফলে টেট্রাসাইক্লিনের কাজটা কমে যাবে, টেট্রাসাইক্লিন আর ভালো কাজ করবে না, ঠিক আছে? এই হচ্ছে কথা। মিল্কের সঙ্গে টেট্রাসাইক্লিন দেওয়া যাবে না, আর অ্যান্টাসিডের সঙ্গে টেট্রাসাইক্লিন দেওয়া যাবে না, দিলে টেট্রাসাইক্লিন যে অ্যান্টিবায়োটিকটা আছে তার কাজটা কমে যাবে। ওকে, তারপরে হচ্ছে আমাদের দেখো এখন বিভিন্ন ধরনের প্যারেন্টাল অ্যাবজর্পশন আছে। প্যারেন্টাল অ্যাবজর্পশন কী বলে? প্যারেন্টাল অ্যাবজর্পশনের মাধ্যমে আমাদের কি মোর অ্যাবজর্পশন হয়। প্যারেন্টালে যদি আমি অ্যাবজর্পশন দিই ওরালের থেকে প্যারেন্টাল অ্যাবজর্পশনে আমাদের ড্রাগের অ্যাবজর্পশনটা বেশি হয়, ঠিক আছে? এই এখন আসি আমাদের বায়োঅ্যাভেলেবিলিটি, এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট রিটেন প্রশ্ন। বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে আমাদের রিটেন, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ বায়োঅ্যাভেলেবিলিটি? বায়োঅ্যাভেলেবিলিটি বলতে কী বোঝায়? বায়োঅ্যাভেলেবিলিটি বলতে বোঝায় it is the percentage of administered drug, it is the percentage of administered drug that reaches the system in circulation, মানে আমরা যে পরিমাণ ড্রাগ রোগীকে খাওয়ালাম তার কত পার্সেন্ট ব্লাডে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে বায়োঅ্যাভেলেবিলিটি, ঠিক আছে? একটা ড্রাগ যেটা আমরা একটা রোগীকে খাওয়ালাম তার কত পার্সেন্ট ব্লাডে যায় তাকে বলা হয় বায়োঅ্যাভেলেবিলিটি, ঠিক আছে? এখন বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে দুটো অ্যাসপেক্টের বায়োঅ্যাভেলেবিলিটি আমরা ভাগ করে থাকি, যেমন রেট অফ অ্যাবজর্পশন অ্যান্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন। মানে রেট অফ অ্যাবজর্পশন মানে কি, কত তাড়াতাড়ি ড্রাগটা আমাদের মুখ থেকে আমাদের ব্লাডে যাচ্ছে এটা, আর এক্সটেন্ট এবং কত ধীরে ধীরে সেটা কতক্ষণ ধরে চলতেছে এটা, ঠিক আছে? তাহলে রেট অফ অ্যাবজর্পশন বলতে কত তাড়াতাড়ি আমাদের ব্লাডে যাচ্ছে, অ্যান্ড হচ্ছে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন বলতে বোঝায় সেটা কতক্ষণ ধরে কাজটা চলতেছে, আমাদের মুখ থেকে ব্লাডে কতক্ষণ ধরে কাজটা চলতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন সিগনিফিকেন্স অফ বায়োঅ্যাভেলেবিলিটি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট। বায়োঅ্যাভেলেবিলিটি সিগনিফিকেন্স কী? বায়োঅ্যাভেলেবিলিটি সিগনিফিকেন্স কী? আচ্ছা, বায়োঅ্যাভেলেবিলিটি বলতে বোঝাচ্ছে কি যে ড্রাগটা আমাদের কত পার্সেন্ট ড্রাগ আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বা আমাদের রুগীকে দেওয়া ড্রাগের কত পার্সেন্ট ব্লাডে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা দ্বারা আমরা কী বুঝতে পারছি যে ড্রাগের এক্সটেন্ট, ড্রাগটা কতক্ষণ ধরে আমাদের ব্লাডে যাচ্ছে, ড্রাগটা আমাদের ইন্টেস্টাইন থেকে কতক্ষণ লাগতেছে আমাদের ব্লাডে যেতে, পুরো ড্রাগটা ইন্টেস্টাইন থেকে ব্লাডে যেতে কয় ঘন্টা লাগতেছে এটা আমরা বুঝতে পারি। তাহলে এটা আমাদের কী করে? এটা আমাদের ক্যালকুলেট করতে হেল্প করে, ড্রাগের ডোজ নির্ধারণ করতে, আমরা কতখানি ডোজ দিব দিনে। একটা ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি থেকে আমরা বুঝতে পারি যে আমরা ড্রাগটার কতখানি ডোজ দিব, তারপরে আমরা কী পরিমাণ অ্যাডমিনিস্ট্রেশন দেবো, ড্রাগ আমরা কত পরিমাণ তাকে খেতে দেবো একটা রুগীকে, সেটা আমরা বুঝতে পারি বায়োঅ্যাভেলেবিলিটি থেকে। তারপরে আমাদের মেনটেনেন্স ডোজ কত হবে, রুগীকে কী পরিমাণ ডোজ দিলে রুগীটা তাড়াতাড়ি সেরে যাবে, এটা বুঝতে পারি বায়োঅ্যাভেলেবিলিটি থেকে, ঠিক আছে? এই এখন বায়োঅ্যাভেলেবিলিটিকে কোন কোন ফ্যাক্টর এফেক্ট করে এটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে বায়োঅ্যাভেলেবিলিটিকে কোন কোন ফ্যাক্টর ইফেক্ট করে, চারটা ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে ফার্মাকোলজিক্যাল ফ্যাক্টর, বায়োলজিক্যাল ফ্যাক্টর, ফার্স্ট ক্লাস মেটাবলিজম অ্যান্ড রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে বায়োঅ্যাভেলেবিলিটিকে আমাদের ফ্যাক্টরগুলোকে এফেক্ট করে কোনগুলো? ফার্মাকোলজিক্যাল ফ্যাক্টর। যেমন কি আমরা যদি ট্যাবলেট আকারে দিই তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি অনেক কম হবে। একটা ড্রাগ যদি আমরা ট্যাবলেট আকারে মানুষকে খাওয়াই তাহলে সেটা ব্লাডে খুবই কম পরিমাণ যাবে। সেই ড্রাগটা যদি আমরা সলিউশন আকারে দিই বা ইনজেকশন আকারে দিই তাহলে তার বায়োঅ্যাভেলেবিলিটি কিন্তু অনেক বেশি হবে, ঠিক আছে? ইনজেকশন আকারে যদি আমরা ডাইরেক্ট ব্লাডে দিচ্ছি তাহলে তার বায়োঅ্যাভেলেবিলিটি মানে ব্লাডে পৌঁছাবে সবচেয়ে বেশি, ঠিক আছে? ফার্মাকোলজিক্যাল আরও কি আছে, বিভিন্ন কোম্পানি, এক এক কোম্পানির ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি কিন্তু এক এক ধরনের। একই মনে করো নাপা এবং একই মনে করো এইচ। নাপা একটা ভালো কোম্পানি, এইচ খারাপ কোম্পানি, তাহলে কিন্তু এদের বায়োঅ্যাভেলেবিলিটির মধ্যে পার্থক্য থাকতেছে, ঠিক আছে? তারপর হচ্ছে কি বায়োলজিক্যাল ফ্যাক্টরগুলোর মধ্যে কী কী আছে? বায়োলজিক্যাল ফ্যাক্টর মনে হচ্ছে বিভিন্ন রুটে আমাদের ড্রাগ, আমরা যদি একটা ড্রাগ ওরালি দিই সেটা যে পরিমাণ হবে, আমরা সেটা
ইনজেকশনের মাধ্যমে যদি আমরা দিই তাহলে তার বায়োঅ্যাভেলেবিলিটি অনেক বেশি হবে, ঠিক আছে, এটাই বোঝাচ্ছে। আবার যদি খাবার, ওই তো আগে বললাম টেট্রাসাইক্লিনের সাথে যদি মিল্ক দিই তাহলে সেটা চিলেট ফর্মেশন করবে। টেট্রাসাইক্লিন ড্রাগের চারিদিক দিয়ে মিল্কের একটা আবরণ তৈরি করবে, যেটা টেট্রাসাইক্লিনকে আর অ্যাবজর্পশন হতে দিবে না, এটাকে বলে চিলেট ফর্মেশন। এর ফলে টেট্রাসাইক্লিনের কাজটা অনেক কমে যাবে, সাইক্লিনের কাজটা অনেক কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর ফার্স্ট পাস ইফেক্ট, ড্রাগটা যদি আমরা একটা মানুষকে যদি আমরা ড্রাগ মুখ দিয়ে খেতে দিই তাহলে তো ড্রাগটা আমাদের আগে মেটাবলিজম হবে, আমাদের ব্লাডে যাওয়ার আগে মেটাবলিজম হবে, তাহলে কী হলো, বায়োঅ্যাভেলেবিলিটি কমে গেল। তাহলে ফার্স্ট পাস ইফেক্টও একটা ইফেক্ট রাখে বায়োঅ্যাভেলেবিলিটিতে। এবং রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, আমরা কোন দিক দিয়ে ড্রাগটা দিচ্ছি তার উপর বায়োঅ্যাভেলেবিলিটিটা সবচেয়ে বেশি নির্ভর করে। তাহলে কি আমরা যদি ইন্ট্রাভেনাস দিই তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি 100% ব্লাডে যাচ্ছে, ব্লাডটা মানে কি, আমরা তো ব্লাডেই দিচ্ছি ড্রাগটা, তাহলে তো 100% ব্লাডে যাবে। মাস্কুলার যদি দিই তাহলে তার বায়োঅ্যাভেলেবিলিটি কত, 75 থেকে 100%। ওরালি যদি দিই তাহলে 5 থেকে 100%। রেকটাল যদি দিই, ঠিক আছে, রেকটাল যদি দিই, ভ্যানাল ক্যানেল দিয়ে যদি দিই তাহলে কত, 30 থেকে 100%। ইনহেলেশনের মাধ্যমে 5 থেকে 100%। তারপর ট্রান্সডার্মালজি 80 থেকে 100%। তাহলে এগুলোর মাধ্যমে আমাদের বায়োঅ্যাভেলেবিলিটিটা মেনটেন হচ্ছে, ঠিক আছে। এই ফ্যাক্টরগুলোর মাধ্যমে বায়োঅ্যাভেলেবিলিটিটা কম বেশি হচ্ছে, এটা হচ্ছে বায়োঅ্যাভেলেবিলিটি ফ্যাক্টর। এই হচ্ছে তোমার 3 নম্বর আইটেম।